কলেজ থেকে বাসায় ফিরতেই লক্ষ্য করলাম আম্মু তার হাতে একটা ছবি নিয়ে সেটা খুব যত্ন সহকারে দেখতেছে। আজব তো, আমি যে বাসায় এসেছি সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নাই। এক বস্তা রহস্য মাথায় নিয়ে আম্মুর কাছে গিয়ে ওনার হাতে থাকা ওই ছবিটা দেখার চেষ্টা করলাম। মরিস চালা, এটা সত্যিই কোনো মেয়ে নাকি দূরদেশের কোনো বইটরি? আই ডাউট। আহারে আহারে, কোথায় পাবো তাহারে যে এই বইটার সন্ধান নেবে আমারে? এই যে পাঠক সাহেবেরা, আপনারা যদি কেউ আমাকে এই বইটার সন্ধান দিতে পারেন তাইলে আপনাদেরকে এক কাটটি আইসক্রিম খাওয়াবো। থাক সেসব কথা। আমি মনে এক আকাশ খুশি আর মুখে সেই লেভেলের হাসি বজায় রাখা আপনাকে জিজ্ঞেস করলাম, আম্মু এই মেয়েটা কে গো? এটা আমার বান্ধবীর মেয়ে রিয়া। আমার বড়ির সন্তান পাইয়া গেছি, জান বাগেন আপনাদেরকে আর আইসক্রিম খাওয়াবো না। ওয়াও, হাউ কিউট। ভীষণ কিউট। রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকেই ওর বিয়ে। আমার মুখে কথাটা শোনা মাত্রই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতরে সাগরের ঢেউয়ের লাহার আওয়াজ বইরা দক্ষ বয়ে যেতে লাগলো। সাদারের প্রথম ফোটা মাইয়া দেখা ক্রাশ খাইলাম, আর তার কিনা আজকেই বিয়ে। বিয়ে কিন্তু আম্মু, রিয়া তো দেখছি অনেক ছোট্ট। তার বরটাও তো ছোট্ট। আম্মুর মুখে এই কথাটা শোনা মাত্রই আমার মনটা মুহূর্তের মধ্যেই খুশিতে টকমক করতে লাগলো। আসলে সত্যি কথা বলতে পিচ্ছি ছেলে মেয়ের বিয়া দেখতে আমার প্রচুর ভাল লাগে। ওয়াও, ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে বিয়েটা তোর সাথেই হচ্ছে। হ্যাঁ আম্মু, আমি এখনো অনেক ছোট, আমি বিয়া করবো না। কিন্তু বাবা, তোকে যে বিয়েটা করতেই হবে। দেখো আম্মু, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমাকে জোর করে বিয়া করাই দিলে আমি বউরাইক্ষা বেগে যাব। তোর যা খুশি করিস, টেবিলে খাবার দেওয়া আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। আর আজ রাতেই তোর বিয়ে। রাত মেজাজটাই খারাপ হয়ে গেছে। ফ্রেশ না হয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আধা ঘন্টা পর, কি রে, এখনো শুয়ে আছিস কেন? খাবি না? না খাবো না। আমার ইচ্ছের যখন কোনো মূল্যই তোমাদের কাছে নাই, তাহলে এই জীবন রেখে কি লাভ? না খাইয়া মরিয়া যাব। আচ্ছা, তার মানে তুই বিয়ে করবি না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর পক্ষকে না বলে দিচ্ছি। থ্যাঙ্কস কেউ আম্মু। কথাটা বলা মাত্রই আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও একেবারে গুলো গুলো হয়ে বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে রইলাম। খুব চিন্তামুক্ত হইলাম, যাই ফ্রেশ হয়ে খাবার খাই গিয়ে। খুব খিদে পেয়েছে। যা শালা, আপনাদেরকে তো এখনো আমার পরিচয়টাই দেওয়া পাই নাই। আমি শ্রাবণ আহমেদ সাইদ, ডাকনাম সাদ, আর এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফেসবুকিং করছিলাম। এমন সময় আম্মুর চিল্লাচিল্লিতে তাড়াহুড়ো করে বাইরে গেলাম। দেখি আম্মু ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু কি হয়েছে? তোর জন্য এসব হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই রিয়াকে বিয়ে করবি না বলেছিস বলে মেয়েটা ছুরি দিয়ে তার হাত কেটে ফেলেছে। এখন ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। আমি ওখানেই যাচ্ছি। যা, তুই এবার মনের সুখে লঙ্গি ডান্স কর গিয়ে। আম্মুর মুখে এই কথাটা পরপরই বুকের বাম পাশটা কেমন যেন অজানা অনুভূতিতে কেঁদে উঠলো। মেয়েটা আমার জন্য হাত কেটে ফেলছে, আমি কিনা তাকেই বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছি। ছি, তুই খুব বাজে। হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। কেন? তুই ওখানে গিয়ে কি করবি? আচ্ছা ঠিক আছে, রেডি হ। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 20-25 মিনিট পর আমরা মেডিকেলে পৌঁছালাম। আম্মু রিয়ার আব্বুকে কল দিয়ে তাদের অবস্থান জেনে নিল। তারপর আমি আর আম্মু রিয়ার কাছে গেলাম। রিয়ার হাতে মাত্র ব্যান্ডেজ করা হয়েছে। মা, এমন কেমন আছো? জি, আমরা ভালো। নেক্সনি কারবারটা আমার আম্মুকে, আম্মু বলছে, আচ্ছা মা, তুমি সাদের সাথে কথা বলো। আমি আর তোমার আম্মু একটু বাইরে থেকে আসছি। আম্মু আমিও তোমার সাথে যাব। তোর ন্যাক আমি বাসায় গিয়ে ছুটাইতেছি। কথাটা বলেই আম্মু আর আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা বাইরে চলিয়া গেলেন, আর আমি প্যাটকেলের মতো চুপচাপ হইয়া রিয়ার পাশে বসিয়া আছি। কি ব্যাপার, কিছু বলছেন না যে?
আপনি হাত কেন কাটছেন? বাট এই এটা কোনো কথা হলো? ওয়াও, রাগলে তো তোমাকে ভীষণ কিউট বাচ্চাদের মতো লাগে। ছি, আমি বাচ্চা? আপনি আমাকে বাচ্চা করলেন? ওলে বাবুলে, কাঁদে না। আমি কাঁদলে আপনার কি? আপনি তো আমাকে ভালোবাসেন না। কে বলছে বাসি না? না বাসলে কি আর তোমার কাছে ছুটে আসতাম? তাহলে আপনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না কেন? তা রাজি হয়ে গেলে কি আর বুঝতে পারতাম আমার পিচ্ছি কিউটে ডিব্বা বউটা আমাকে কতগুলো ভালোবাসে? আমার কথাটা শোনা মাত্রই রিয়া লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। এমন সময় আমার আর রিয়ার আম্মুর আগমন ঘটলো। কি রে, হয়েছে? তাহলে চল বাসায় চল। কি ব্যাপার আয়? আম্মু, আমি রিয়াকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। তারপর সোজা কাজী অফিস। বিয়ার কাজ সম্পন্ন করে রিয়া থুকু বউ নিয়ে বাসায় ফিরলাম। রাত প্রায় 12টা। এমন সময় বাসর ঘরে ঢুকেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বাসর ঘর পুরোটাই খালি। আমার বউ কই গেল? আমার বউ পালাইছে। আম্মু গো। ঠিক তখনই কে যেন আমার মুখ চেপে ধরলো। আমিও একেবারে কিলাইয়া টিলাইয়া তাহাকে ছাড়াইলাম। শালা কত বড় সাহস, আমার মুখটা চাইপা ধরছে। তারপর যেই তার দিকে তাকালাম, আম্মু ভূত ভূত বইলা চেঁচাইতে লাগলাম। তিনি আমার কলার ধরিয়ে আমাকে ওনার মুখের কাছে নিয়ে, এই আপনার কি কোনো কমন সেন্স নাই? যা শালা, এটা তো আমার বউ, হাইরে কাম সারছে। তাই লিখে এতক্ষণ আমার পিচি বউটাকে আমি কিলাইলাম? ও তুমি? বাসর রাতে জামাই বউকে আদর করে আর তুমি আমাকে মারলা? ও আমি ভাবছি অন্য কেউ আমার মুখ চাইপা ধরছে তাই। এই তুমি আমার সাথে কথা বলবা? কি রে হারামজাদা, তুই বাসর ঘরে রেখা বলতেছিস বলে ভাবছে বলতে চাইতেছে? কথাটা বইলাই রাগে ফুসফুস করতে করতে আমাদের বাসর ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকানি লাগাইয়া আমার দরজা আম্মুটা চলে গেল। সরি। তোর ফরের কুষ্টি কিলাই। বউ খুব লেগেছে, আমি আদর করে দেই। এই তুই আমাকে টাচ করবি না। আমার মা গো, হারাম জাদা, কিরও তো আসতে দেশ নাই। আমার পুরো পিঠটা বউ গো, আমি সত্যিই বুঝতে পারি নাই। প্লিজ আমাকে আর ভুল বুঝা ধরে রাখো না প্লিজ। এই একদম ন্যাকামো করবা না বলে দিচ্ছি। বেশি কাপছাপ করলে ঘর থেকে বের করে দিব। তাও হইব না, আম্মু বাইরে থেকে ছিটকানি লাগাই দিচ্ছে। তাতে কি হয়েছে? টয়লেটের দরজা তো আর অফ করে নেই, ওইখানে পাঠিয়ে দিব। আম্মু, আপুকে ডেকে আর লাভ নাই বাবু, আপু আর এখানে আসবে না। বউ গো, কেমনটা লাগে? শালার সেই ছোটবেলা থেকে এই বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল আমার। একটা সেই লেভেলের কিউট বউ হবে আর সে শুধু আমাকেই ভালোবাসবে। কিন্তু শালার প্রথম স্বপ্নটা সত্যি হলেও দ্বিতীয়টা আমি আর বলতে পারবো না। আমার কান্না পাইতেছে। বউ গো, আজকের মতো মাফ করে দেওয়া যায় না? আর এমন ভুল হবে না। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। আমার কিউট বউটারে একটু ধইরা দেখি। আল্লাহ, ওকে ধরবা সেটাও পারমিশন দিতে হবে? সকালে রিয়ারটাকে ঘুম আনলো। এই তোমার কফি টেবিলের উপর রেখে দিয়েছি, খেয়ে নাও। তুমি কই যাচ্ছ? আমার কাজ আছে। আমার এখানেও কাজ আছে, আমার কাছে আসো। কি কাজ? আমাকে খাইয়ে দাও। আমি পারবো না। থাক, লাগবো না। বলে আমার বাবু যে কি লাভ করেছে। নাও বাবু, খাও। যেই কফির মগে মুখ দিতে যাব ঠিক সেই মুহূর্তেই হারামিগুলোর আগমন। মামা, কি অবস্থা? কালকে রাতে এতগুলো কল দিলাম, বাট কল ধরিস নাই কেন? আমি জানতাম তো তোরা আমার বাসর রাত্রেও কল দিয়ে বলবি দোস্ত কি করিস, তাই আগে ভাগে ফোনটা সাইলেন্ট করে পাশের রুমের চার্জে রেখে আসছিলাম। আচ্ছা দোষ, কফি খাবি না? ওই হারামজাদা, তোরা আর সময় পাইলি না? এই টাইমে তোদের এন্ট্রি নিতে হলো। দেখছিস এখানে একটা রোমান্টিক সিন চলতেছিল। এই কি হচ্ছে এইসব? আপনারা বসে গল্প করেন, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। আচ্ছা ভাবি। ওয়েল, তুই আমার বউয়ের দিকে তাকিয়েছিলি কেন? দোস্ত, এত সুন্দরী বউ তুই কই খুঁজে পেলি? ওই শালা চুপ কর, আর তোরা কফি খেয়ে বিদায় হ।
আরে বেটা, শুধুমাত্র কফির জন্য কি সাত সকালে এসেছিস? তো কি জন্য আসছিস? আমাদের ট্রিটটা আমার কাছে কোনো টাকা নেই। দেখ দোষ, এই সকাল সকাল বউয়ের হাতে আদর খাবি তাই তো? তাহলে আমরা যদি তোর রুম থেকে না যাই তাহলে কেমন হবে বলতো? দোস্ত প্লিজ তোরা যা, না হলে না হলে কি? আমি কান্দ। দেখ দোষ, এসব ন্যাকামো করে কোনো লাভ হবে না। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও আমার পকেটটা বাঁচাইতে পারলাম না। কিছুক্ষণ পরই রিয়া কফি নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর কফি খাইয়াই হারামিগুলো চলে গেল। আব্বু আম্মু রিয়া আর আমি বসে নাস্তা খাচ্ছি। এমন সময় রিয়া তার পা দিয়ে আমার পায়ে গোতা মারলো। কি? খাইয়ে দাও। পারবো না। সাথে সাথে রিয়া হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে গেল। রিয়া কি হয়েছে? আম্মু আমি খাবো না। শান, তুই রিয়ার সাথে কি করছিস? কই আমি তো কিছু করি নাই। যা, খাবার নিয়ে রুমে গিয়ে রিয়াকে খাইয়ে দিবি। আমি পারবো না। সাথে সাথে আম্মু সহ আব্বুও সেই লেভেলের রাগ নিয়ে আমার দিকে তাকাতেই, আরে যা, যাচ্ছি তো। আসলে দুঃখের কথা কি আর বলবো রে ভাই, শালার এই বাড়িতে আমার কোনো সম্মানই নাই। খাবার নিয়ে রুমে গিয়ে দেখি আমার পিচ্ছি বউটা এক আকাশ সমান পরিবার নিয়ে বসে আছে। তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। কি ব্যাপার, কিছু বলতেছো না কেন? বাবু খাও। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে আমি আমার কিউট বউটারে ভালোবাসি না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? সত্যি। এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। নিজের খাওয়া রাইখা বউরে খাওয়াই দিতেছি আর দুঃখের টালায় মনে মনে গান করতেছি, ভালোই ছিলাম আমি বিয়া না বইয়া, বিয়া কইরা এখন আমি কান্দি বইয়া বইয়া। তুমিও খাও। এখন ভাল লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হলাম। মনের সুখে হাঁটতেছি, এমন সময় কয়েকটা ময়দা সুন্দরীর চেঁচামেচিতে পিছনে ফিরে তাকালাম। এই রে কাম সারছে, এরই তো আমার ক্লাসমেট। যাই তাড়াতাড়ি, নইলে আমার 12টা বাজাবে। এই হারামি, পালাচ্ছিস কেন? এই রে, পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। আমিও সেই স্পিডে দিলাম দৌড়, কিন্তু ওই যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। লুঙ্গির মধ্যে প্যাচ খাইয়া চিটপটাং। তারপর হারামজাদিগুলো আমার কাছে এসে আমাকে টাইনা তুললো। এই, তুই সেই ক্লাস 9 থেকে বলে আসছিস যে তুই ইন্টারমিডিয়েট পাস করেই আমার সাথে প্রেম করবি, আর সেই জন্যই আমি প্রতি সপ্তাহে ভাইয়ার কাছ থেকে এটা ওটা বলে টাকা এনে তোকে নিয়ে ঘুরছি, তোকে খাইয়েছি, আর সেই তুই ফুট করে অন্য একটা মেয়েকে সোজা বিয়ে করে ফেললি। ওই গাধির দল, তোরা বুঝোস নাই আমি তোদের পাম্মাইরা তোদের কাছ থেকে খসাইছি। তা বাবু, এখন যে তার শোধ নেব। এই লুঙ্গি খোল। এই সেরি, আর একবার যদি তুই আমারে ধমক দিয়ে লুঙ্গি খোলার কথা বলিস। আরে বেটা রাখ, তোর কাছে এখন কত আছে বের কর। দোস্ত, আমার কাছে এখন কোনো টাকা নাই। আল্লাহ গো, আমার এইবারের মতো বাঁচাইয়া দাও। বুদ্ধি পেয়ে গেছে আঙ্কেল, দেখেন আপনার মেয়ে আমাকে ইফটিজিং করতেছে। মুহূর্তের মধ্যে 3 হারামজাদি উদাও। পরিবেশটা কত শান্ত, কোনো হইচই নাই। শরীরে মোটামুটি একটা ভাব আসছে। বাসায় জায়গা। অন্যদিকে হারামজাদিগুলো দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যেতেই, এই দাঁড়া তো, আব্বু তো সকালে ঢাকা গিয়েছে, বলেছে কাল ফিরবে। তাহলে আব্বু এখানে কোথা থেকে আসবে? হইছে কাম, শালাই আমাদের ঢপ মারছে। হারামিটারে আর একবার পাই আলোই। যাক বাবা, ভালোই ভালোই বাসায় পৌঁছালাম। আমার রুমে যেতেই, এই তোমার লুঙ্গিতে ময়লা কেন? পরে গিয়েছিল নাকি? আচ্ছা যাও, লুঙ্গি পাল্টে এসো। শালা লুঙ্গি আর পরুম না। আরেকটু হলেই তো গিয়েছিলাম। তারপর লুঙ্গি চেঞ্জ করে 3/4 পরে বউয়ের সামনে যেতেই, এই তোমার কি কোনো কমন সেন্স নাই? বিয়ে করে ফেলছো আর এখনো 3/4 পরা ছাপতে পারোনি? প্যান্ট পরে আসো, যাও। ভাল লাগে না। যাও বলছি। তারপর বাধ্য হয়েই থাক আর বলবো না। রাতে খাবার খেয়ে নিজের রুমে এসে ফেসবুকে বান্ধবীর সাথে চ্যাট করতেছিলাম। এমন সময় রিয়া এসে, এই তুমি কার সাথে চ্যাট করো? আরে আমার ফ্রেন্ডের সাথে। মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে? ছেলে ফ্রেন্ড। মিথ্যা বললাম। ও আচ্ছা, মোবাইল রাখো। কেন? আমাকে আদর করো। এখন না, পরে। না, এখন।
কথাটা বলেই ও আমার উপরে শুয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া এক করে দিল। পরের দিন বিকেলের দিকে ছাদে বসে গান করছি, এমন সময় রিয়া এসে এই তুমি এখানে গান গাচ্ছ? তাহলে আমাকে নিয়ে একটা গান গাও তো। ওকে বাবু। রিয়া, তুমি বড়ই ফাজিল শয়তান। তুমি করোনা মর ইজ্জত সম্মান, তুই মায়াটা বেশি সুবিধার না। এই 2 দিনে আমার জীবনটা করে দিয়েছ তেনা তেনা। ওরেও দজ্জালার বজ্জাত মেয়ে, সারাদিন শুধু প্যারা দাও, কাজ নাই, খেয়ে দে। আমি তোমাকে প্যারা দেই? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সাথে কথাই বলবো না। কথাটা বলেই সেই লেভেলের অভিমান নিয়ে রিয়া ছাদ থেকে নেমে গেল। এটা কিছু হলো? এত সুন্দর একটা গান শুনাইলাম, কোথায় আমাকে একটা নোবেল ছুঁড়া মারবো তা না, ওরটো ছাড়ি, থাকবালার গানই গাইবো না। ছাদ থেকে নেমে রিয়ার কাছে গিয়ে, বাবু তুমি রাগ করছো কেন? তুই আমার সাথে কথা বলবি না। কেন? এমনি, তুই এখন আমার সামনে থেকে যা। তোর বালাল ভাল লাগে না। কেরাজে শালার বিয়া করতে গেছিলাম, বাসা থেকে বেরিয়ে সোজা আড্ডাখানায় চলে গেলাম। ওখানে যেতেই আরে শালা তোরা দেখ কে আসছে। ওই হারামজাদারা আমার এই আর দেখোস নাই সবগুলো ফেল ফেল করে তাকিয়ে আছিস কেন? না মানে তুই বউরেখা এখানে কেন? আরে বেটা, তোদের সাথে আড্ডা নেওয়া দিয়ে কি আর আমি ভালো থাকতে পারি, তাই চলে আসলাম। তারপর হারামিগুলোর সাথে আড্ডা শেষ করে রাতে বাসায় ফিরলাম। ওরি বাবা কি ঠান্ডা গো! তাড়াহুড়ো করে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে কম্বলের নিচে ঢুকলাম। তোর শালার বউ কই গেল? কিছুক্ষণ পরে রিয়া রুমে এসে কম্বলের নিচে ঢুকলো, আর আমিও সাথে সাথে জড়িয়ে ধরলাম। এখন প্রচুর ভালো লাগছে। এই তুমি আমাকে ধরলা কেন? ও মা, আমার বউকে আমি ধরবো না? না ধরবা না, আমি তো তোমাকে প্যারা দেই, তোমার জীবন তেনা তেনা করে ফেলছি। আরো যেন কি, ও আমি ফাজিল বচ্চাত, তো এখন আমার কাছে কি? বউ সরি, আর অমন হবে না তো তোরই। খবরদার আমাকে টাচ করবা না। ও ভীষণ ঠান্ডা লাগতেছে। লাগুক ঠান্ডা, মর গিয়ে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ফট করে কম্বলের নিচ থেকে বেরিয়ে রুম থেকে বাইরে চলে আসলাম। আইসাই চাদর গায়ে জড়িয়ে রিয়ান অপেক্ষায় বসে থাকতে লাগলাম। যা সারা 5 মিনিট হয়ে গেল, এখনো আসছে না কেন? কি ব্যাপার, ও আবার কোথায় গেল? দেখি তো কি করতেছে। যেই মাত্র দরজা খোলার আওয়াজ পেলাম, সাথে সাথে চাদর গায়ে থেকে ফেলে দিয়ে ঠান্ডায় কাঁপতে শুরু করলাম। এই তুমি খালি গায়ে এখানে কাঁপতেছো কেন? চলো রুমে চলো। না যাবো না, আমি ঠান্ডায় আজকে এখানেই মরবো। আমলা গো, তুমি সব কি বলতেছো? আমি তো তোমাকে রাগ করে এই কথা বলছি, তাই বলে তুমি সেটা সিরিয়াসলি নেবা? নেব। প্লিজ বাবু, তুমি রুমে চলো। ওকে চলো। পরের দিন ভোরে উঠে ফ্রেশ হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আরে আপনাদের তো বলাই হয়নি, আসলে আজকে লন্ডন থেকে ভাই আসবে, ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছি। ভাইয়া পেশায় একজন ডাক্তার, আর এই জন্যই কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য কিছুদিনের জন্য লন্ডন গিয়েছিলেন। আর সেই জন্যই বেচারা আমার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। যাক বাবা, ভালোই ভালোই ভাইয়া দেশের মাটিতে পা রাখলেন। তারপর ভাইয়াকে নিয়েই একেবারে বাসায় ফিরলাম। ঘরে প্রবেশ করতে রিয়া ভাইয়াকে দেখা মাত্রই সালাম করলেন। থাক থাক, তা আম্মা তোমার এই ফাজিল ছেলেটা এত লক্ষ্মী একটা মেয়ে কিভাবে পেল? আমাকে জোর কইরা বিয়া করছে। আমার বুকে এই কথাটা শোনা মাত্রই রিয়া অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তবে যেটাই বলিস, তুই কিন্তু অনেক লাকি যে এমন একটা বউ পেয়েছিস। অবশ্য এদিক থেকে বলতে পারিস আমি সত্যি অনেক লাকি। আমার মুখে এই কথা শোনা মাত্রই রিয়া সব অভিমান মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে লজ্জাতে পরিণত হলো। রাতে আমি, আপু, ভাইয়া আর রিয়া 4 জন মিলে লুডো খেলতেছি, এমন সময় আম্মু এসে, ইয়াহিয়া, ওর মা কবে আসবে? বলেছে তো, তিথিকে নিয়েও কালকেই চলে আসবে। ও ভাইয়া তিথিও আসবে? হুম। এই দিদিকে ভাইয়ার শালিকা, মানে আমার বেয়াই। আমি আর সে কি, কেন? আমার ভালো লাগতেছে না। এই তুমি একটু এদিকে আসো। না আমি যাবো না, আমি খেলবো। এ বেটা যা, দেখে আয় কি জন্য ডাকে। তারপর রিয়ার সাথে রুমে যেতে রিয়া রুমের দরজা লাগিয়ে দিল। পরক্ষণে আমি, মা গো, বাবা গো, বাঁচাও, এই একদম রেখামো করবা না বলে দিচ্ছি। আমায় ছেড়ে দাও। এই আমি যা বলবো শুনবা তো? সব শুনবো। তাহলে কালকে সকালে আমাকে নিয়ে আমাদের বাসায় চলে যাবা। না যাবো না। কেন যাবা না? আরে কালকে আমার বেআইন আসবে।
বেইন আসবে, তাই না? তো তুই এখানে কি করবি? চল, কালকে আমাদের বাসায় যাবি। আরে বললাম তো যাব না। তুই আমার মুখের উপর কথা বলস? এখনই আম্মুকে ডেকে বলবো যে তুই আমাকে ভালোবাসিস না, আর তুই অন্য মেয়েদের সাথে লাইন মারস। কি বাবু, এবার যাবা তো? রিয়া, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আম্মু, ঠিক তখনই আমি ওর ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর, ওই তুই আমাকে ইয়ে করলি কেন? ভাল লাগছে তাই। তুই তো আমাকে ভালোই বাসিস না। যা, তোর বেআইনের সাথে গিয়ে টাঙ্কি মার। ওরে বাবুরে, আমার কিউট বউটা কি রাগ করছে? ও বাবু, আচ্ছা ঠিক আছে, আমরা কালকে সকালে তোমাদের বাসায় যাবো। এবার একটু হাসো। সত্যি? সত্যি। উফ, এই বালদার জ্বালায় বেআইনের সাথে একটু টাঙ্কিও মারতে পারবো না। পরের দিন সকালে রাস্তা করেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই শ্বশুর বাড়ির কাছাকাছি পৌঁছালাম। মনের মধ্যে একটু জামাই জামাই ভাব নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখলাম। শ্বশুর শাশুড়িকে সালাম করে আমার সুন্দর শালী দুইটাকে নিয়ে আমার বউ ঘরে প্রবেশ করতে যাব। ঠিক তখনই আমার বউটা রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বয়শালীকে বললাম, তোমার আব্বু এমন রেগে আছে কেন গো? কি ব্যাপার, ওরা কিছু বলতেছে না কেন? চার শালা, এই দুইটা আবার চলে গেল কেন? কি ব্যাপার, বাইরে দাঁড়িয়েছো কেন? তুমি এমন রেগেছিলে কেন? কি বলতেছে এসব? আমি আবার কখন রেগে গেলাম? ওরিস সালা, দেখছেন নি কারবারটা? রিয়ানি এখন মিশা কথা বলতেছে। তাহলে কি আমি বলতে গেছি? আরে বাদ দাও তো এইসব, অনেক দূর জার্নি করে আসছো, একটু রেস্ট নাও। তারপর একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে ছাদে বসে শালিকাদের সাথে আড্ডা দিতেছি। তখন একটু দুষ্টামি করে শালিকাকে বললাম, শালি তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে আমার গলার ধরে বলতে লাগলো, তোর উপরে ঠাঁদা পড়বো হারামজাদা, তুই আমার বোনের লগে টানকি মারস? ওরে বাপরে, কাম সারছে। রিয়ানি আবার কই থেকে এখানে আসলো? আল্লাহ গো, আমারে বাঁচাও। ওই তুই ওকে কি বলছিস? ওকে তো প্রচুর ভাল লাগে। তোর লুচ্চে আমি ছুটাইতেছি, দাঁড়া। আপু গো, আমার ভুল হইয়া গেছে। আমি তোর আপু লাগি? থুকু, তুমি তো আমার কিউট বউ। ওই একদম পাম মারবি না বলে দিচ্ছি, তুই সবসময় এমন করিস। এই রে কাম সারছে, মাইয়া তো চেইতে গেছে, কিন্তু এক্সট্রা পাম মারতে হইব। বউ, বিলিভ করো, আমি খাচ্চন্নিটারে একদম পছন্দ করি না। আসলে ওরে একটু ভালোবাসার লোক লাগিয়ে তারপর রুমে গিয়ে ওই হারামজাদিরে দেখাইয়া দেখাইয়া তোমাকে ভালোবাসবো। না, তুই মিথ্যা বলতেছিস। এটা তুমি কি বললা? আমি কিন্তু সত্যি এবার খুব কষ্ট পেলাম, তুমি আমাকে একটু বিলিভ করো না। আচ্ছা হয়েছে, রুমে চলো। সাদ ভাই বলিয়াছেন, যেখানেই টাঙ্কি মারতে গিয়া বউয়ের হাতে ধরা খাইবে, সেখানেই বউকে এক্সট্রা পাম মারিবে, তাহলেই সমস্যার সমাধান হইবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল? তারপর রিয়াকে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার বুকের উপর মাথা রেখে বলতে লাগলো, বাবু, হ্যাঁ বাবু। আব্বু বলতেছিল কালকে তোমাকে নিয়ে একটু আমার নানির বাসায় যেতে। নানি তো অসুস্থ, তাই তোমাকে দেখতে পারে নাই। কালকে সকালেই আমরা নানির বাসায় যাওয়ার জন্য রওনা হব, ওকে? দেখছেন নি কারবারটা? শালারি প্রথম শ্বশুরবাড়িতে আসলাম, কোথায় একটু জামাই আদরে আগলায় রাখবো তা না, উল্টো। আচ্ছা বাবু। তারপর রাতের খাবারকে প্রচুর ঠান্ডায় রিয়াকে নিয়ে কম্বল বনিতে বিছানায় শুয়ে আছি। বাবু, বাবু, আমি তোমাকে সারা জীবন এমন ভাবে জড়িয়ে ধরে বাঁচতে চাই। আরামজাদি গরম আসলে তুই অন্য রুমে গিয়ে ঘুমাবি, কারণ আমার প্রচুর গরম। কি কইলি? তুই আমার এই গরমের সময় অন্য রুমে রাখ, আমার ছবি না বলে দিচ্ছি। বাবু, ঠান্ডা লাগছে তো। তো আমি কি করব? যা, দূরে গিয়ে মর। ময়না পাখি, আমি তো ওটা জাস্ট ফান করে বলছি। তুই তোর ফান নিয়েই থাক, আমাকে ছবি না বলে দিচ্ছি। খাইছে রে, এখন কি করব? দুঃখে নিজেকেই নিজে বকা দিতেছি। হারাম জাদা, বেশি পাল পাকনামি করতে গেছিলি কেন? এখন ঠান্ডায় মর। রিয়ার উল্টো মাস হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পরপরই রিয়া আমাকে একেবারে নিষ্পাপ আর উষ্ণ ছোঁয়ায় আমাকে পিছন দিক থেকে খুব শব্দ করে জড়িয়ে ধরল। এই অনুভূতিটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব হবে না। এই সুখ পৃথিবীর সকল সুখকে হার মানাবে। এ যেন এক ভেজালবিহীন ভালোবাসা। আমিও ওর দিক ফিরে ওকে পরম আদরে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি নিজের থেকেও বেশি। রিয়াও পরম সুখে একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো আমার বুকে মুখ লুকালো।
পরের দিন নাস্তা করেই সকাল সকাল রিয়ার নানির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ওখানে পৌঁছে রিয়ার নানির সাথে কিছুক্ষণ সময় পার করেই রিয়াদের বাসায় চলে আসলাম। পুরে খাবারের পর শালিকাদের সাথে ঘুরতে বেরোলাম। বিকেলে বাসায় ফিরে রুমে গিয়ে দেখি রিয়া কান্না করতেছে। করতে পারলা? আমি আবার কি করলাম? তোমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা আমাকে বিয়ের আগে বললেই পারতা। আমাকে কেন ঠকাইলা? রিয়া, তুমি এসব কি বলতেছো? বিলিভ করো, আমার কারোর সাথেই কোনো ধরনের সম্পর্ক ছিল না, আর এখনো নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি। না, তুই মিথ্যা বলতেছিস। ওই মেয়ের কাছে প্রমাণও আছে। কোন মেয়ে? আর আমার তো কারোর সাথে সম্পর্কই ছিল না। তাহলে সাদিয়া কে? সাদিয়া? সাদিয়া? সেটা তো তুমিই ভালো জানো। বলতে কালকে তারা আমাদের সাথে হিট করবে। ওকে বলো তাদের আসতে। পরের দিন যথাসময় রিয়াকে নিয়ে তাহিয়াদের সাথে মিট করতে গেলাম। ওদের বলার নির্দিষ্ট স্থানে পৌঁছে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিয়ার শুভ তোরা। বাবু, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো এমন ছিলে না। তুমি তো বলেছিলে তুমি শুধু আমাকে ভালোবাসো। তাহলে এখন কেন এমন করছো? প্লিজ তুমি ফিরে এসো। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি একটাবার আমার মনটা বোঝার চেষ্টা করো। আমি না সত্যি তোমাকে ছাড়া খুব অসহায়। তুমি জানো এই কয়েকটা দিন আমার কিভাবে কেটেছে? বিলিভ করো, তোমাকে ছাড়া আমি সত্যি মরে যাব। প্লিজ তুমি আমারে আর দূরে সরিয়ে রাখো না। সাদিয়া, কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তোর সাথে তো আমার কখনোই রিলেশনশিপ হয় নাই। সাদ, তুই এসব কি বলছিস? সাদির সাথে তোর রিলেশনশিপ হয় নাই মানে? 4 বছরের রিলেশনশিপ তোদের। তুই এতটা বেইমান, এতটা স্বার্থপর ছিস, আর আমি স্বপ্নও ভাবিনি। এই, তোরা এসব কি বলতেছিস? মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা তো তুই বলতেছিস। আমরা শুধু শুধু মিথ্যা বলতে যাবো কেন? এতে আমাদের লাভ কি? তুই ওকে যখন ভালোবাসিস নি, তাহলে কেন শুধু শুধু ওর সাথে প্রতারণা করলি? কি ক্ষতি করেছিল তোর? কেন করলি ওর সাথে এমনটা? আমি সত্যিই তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি তার প্রতিদান এইভাবে দিবে আমি তা কখনো কল্পনাও করিনি। রিয়া প্লিজ, তুমি যেও না। বিলিভ করো, ওরা মিথ্যে বলছে। ওরা আমাকে ফাঁসাচ্ছে। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। ও, তাহলে এতগুলো মানুষ একসাথে মিথ্যা বলছে? দেখো, আমি এখনো এতটা ছোট না যে কিছুই বুঝতে পারবো না। প্লিজ অন্তত আমাকে বাঁচতে তো দাও। আমি তোমাকে ছাড়াই বাঁচতে শিখতে চাই। কথাটা বলেই রিয়া তার নিজের মতো করেই চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার রাস্তাটাই অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকলাম। রিয়া চলে যাওয়ার পর কেমন লাগলো আমাদের নাটকটা? শোন, নাটক শুধু তুই একা করতে পারিস না, নাটক আমরাও করতে পারি। ছি, তোরা এতটা নিষ্ঠুর, আর আমি কিনা তোদের বন্ধু ভাবতাম। তোরা যে এমনটা আমার সাথে কখনো করতে পারবি আমি তা স্বপ্নেও ভাবি নাই। এখন বুঝতে পারছিস কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ঠকালে কতটা কষ্ট হয়? আমি মানতেছি যে আমি তোদের সাথে যেটা করেছি সেটা একদমই ঠিক করি নাই, কিন্তু আমার ভুলের জন্য তোরা রিয়াকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো তোদের কোনো ক্ষতি করে নাই। কি বললি? রিয়া আমাদের কোনো ক্ষতি করে নাই? হাসালি রে। এই পিচ্ছিটার জন্য তো যত ঝামেলা। সাদিয়া তোকে ভালোবাসতো, কিন্তু ও কোথা থেকে এসে হুট করেই তোকে সাদিয়ার কাছ থেকে কেড়ে নিল। দেখ, সাদিয়া যদি তোকে পায় নাই, সো অন্য কেউ তোকে নিয়ে সুখী হতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ। প্লিজ, তোরা যত ইচ্ছা আমাকে কষ্ট দে, আমি একবারও কোনো ধরনের অভিযোগ করব না, কিন্তু ও তো ছোট, ওকে তোরা কষ্ট দিস না প্লিজ। আচ্ছা দোস্ত, আমাদের একটু তাড়া আছে, আমরা যাচ্ছি। আর আমি অসহায়ের মতো ওখানে থাকা একটা বেঞ্চে তপাস করে বসে পড়লাম। নিজের ভুলগুলো যে আমাকে একটা সময় এতটা বিপদের মুখে ফেলে দেবে আমি তা কখনোই ভাবিনি। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় হাহাকার করছে। নিজের ভুলগুলো আমার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমি রিয়াকে বিশ্বাস করাতে পারবো যে আমি শুধু রিয়াকেই ভালোবাসি? চোখের জল মুছতে মুছতে রুবেলকে কল দিলাম। কি রে বেটা, শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। তা কেমন আছিস? দোস্ত, আমি শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি আমি। প্লিজ তোরা আমাকে বাঁচা। আরে এই, তোর কি হয়েছে আমাকে বলতো। পর রুবেলকে সব খুলে বললাম। ও, এই কাহিনী? আচ্ছা, তুই টেনশন করিস না। তুই এক কাজ কর, তুই এখন রিয়ার কাছে যা, ওকে সব বুঝিয়ে বল। তারপর না মানলে আমরা দেখতেছি। দোস্ত,
দোস্ত আমার কথা কখনোই বিশ্বাস করবে না। আরে বেটা, বলে তো দেখ একবার। তাহলে রাখছি এখন। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম। তারপর সোজা রিয়াদের বাসায় চলে গেলাম, কিন্তু রিয়াকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। ওফ, কি যে একটা ঝামেলায় ফেসে গেলাম। রিয়ার আম্মুর কাছেও বিষয়টি শেয়ার করলাম, উনিও রিয়াকে বুঝিয়ে বললেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পরের দিন সকালে রুবেলের সাথে দেখা করলাম। দোস্ত, রিয়া তো কিছুতেই আমার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা দাঁড়া, ওই হারামজাদিগুলারে উচিত শিক্ষা দিতেছিস। কিন্তু কিভাবে? তুই শুধু আমার সাথে আয়, বাকিটা আমি করতেছি। সোজা শুভদের বাসায় চলে গেল। তারপর শুভকে নিয়ে ওদের বাসার ছাদে গিয়ে, কি রে, তুই সাহাদ আর রিয়ার মধ্যে ঝামেলা পাকাচ্ছিস কেন? ও সাদিয়ার সাথে নাটক করলো কেন? তাই বলে তোরা ওর এত বড় ক্ষতি করবি? সবে মাত্র শুরু, আরো অনেক কিছু করবো। ও আচ্ছা, তা আমি এখন কি করতে পারি সেটা তোকে দেখাবো। তুই আমার কিছুই করতে পারবি না। ওকে, তাহলে তোর আব্বুকে গিয়ে এখনই বলি যে তোর সাথে মিমের 3 বছরের রিলেশন। আব্বু জীবনেও বিলিভ করবে না। কেন? সাহাদ, ইকবল, সোহান তারা বললেও বিশ্বাস করবে না? তুই কিন্তু বেশি বেশি করতেছিস। দোস্ত নিচে চল। ওই প্লিজ, তোরা এমনটা করিস না। কে শোনে কার কথা? আমরা আমাদের মতো নিচে যাচ্ছি, এইবার খেলা হবে মামু। দোস্ত, শুভর আব্বুকে কি সত্যি সত্যি এই কথা বলবি নাকি? আরে দূর বেটা, একটু পাম মারলাম আর কি। তারপর নিচে আসতে দেখি খাবার টেবিলের উপর আপেল, কমলা আরও অনেক কিছু। এতগুলো খাবার রেখে চলে যাব? ওই চল আগে খাইয়া লই। ওই হারামজাদা, তোর লজ্জা শরম বলতে কিছুই নাই? যার বাড়িতেই যাস খালি খাই খাই করিস। রাগের দুঃখের ঠেলায় আর একটা মুহূর্ত শুভদের বাসায় অবস্থান করিলাম না। রাস্তায় হাঁটতে হাঁটতে, কি রে, মন খারাপ করে আছিস কেন? হারামজাদা তুই আর কথা বলবি না। আচ্ছা এই, তুই কি আর কখনোই চেঞ্জ হবি না? বড় হয়েছিস মাশাআল্লাহ, বিয়ে শাদিও করে ফেলেছিস। এখনো কারোর বাসায় গেলে কেউ কিছু খেতে বললেই তুই খেতে বসে পড়িস। ওই বড় হয়েছে তো কি হচ্ছে? এখন কারো বাসায় খেলে কি মহাভারত অসত্য হয়ে যাবে? ভাই, ভুল হয়েছে। তোরে আমার দ্বারাই কখনোই কিছু বোঝানো সম্ভব নয়। কেন সম্ভব না কেন? কারণ তোর ট্যালেন্ট আমার থেকেও বেশি। তা এখন কি করব? সাদিয়ার বাসায় যাব, ও হয়তো বাসাতেই আছে। তারপর সাদিয়াদের বাসার সামনে যেতেই আমি অবাক। আরে ভাই, সাদিয়া বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাও নাকি আমাদের জন্যই। রুবেল সাদ, আমি রিয়াকে বলে দেব যে তোর সাথে আমার সত্যিই কোনো ধরনের সম্পর্ক ছিল না। কি রে, আমাদের চাল দেখে ভয় পেয়ে গেলি? আইসে চাপা আওয়াজ, সব তো রুবেল ভাইয়া করেছে। অবশ্য এতে ওরও কিছু অবদান আছে। উফ সাহাদ, তুই থামবি? ওকে থামলাম। ইয়া, তুই শুভকে নিয়ে কিশোরগঞ্জ নেহাল পার্কে আয়, আধা ঘন্টার ভেতরে আসবি। ওকে। কি রে, রিয়া তো আসতে চাইবে না, এখন কি করব? আগে পার্কে চল, তারপর সব ব্যবস্থা আমি করছি। তারপর সোজা পার্কে। তোর ফোনটা দে, কেন? রিয়াকে কল দেব। তারপর রুবেল আমার মোবাইল নিয়ে রিয়াকে কল দিল। প্রবাস থেকে রিয়া কল রিসিভ করে, তুমি কত সাহসে আমাকে কল দিয়েছো? জি, আপনি এই মোবাইল মালিকের স্ত্রী? জি, কিন্তু আপনি কে? আর ওনার মোবাইল আপনার কাছে কেন? আমি যেই হই, আপনার স্বামী একটু আগে নেহাল পার্কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে। ওনাকে নিয়ে আমরা এখন কিশোরগঞ্জ হসপিটালে যাচ্ছি, আপনি ওখানেই চলে আসুন। ওই আমি অ্যাক্সিডেন্ট করছি তো এখানে কি আমার ছোট ভাই বসে আছে? আরে বেটা, রাগিস কেন? অন্য কথা বললে তো রিয়া আসতে চাইবে না, তাই এটা বললাম। ঠিক তখনই হারামজাদি বলে আগমন। তোরা চলে আসছিস? ওকে, চল হসপিটালে যাব। সে কি হসপিটালে কেন? যা বলতেছি তা কর।
তারপর তুই হারামজাদি রুবেলের আর আমি হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রিয়া কল দিল। আপু, আপনি চলে আসছেন? জি, আপনারা কোথায়? 3 তলায় 6 নম্বর কেবিনে। 2 মিনিট পর। তুমি ঠিক আছো তো? আপনারা তাহলে আমাকে কে কল? জি, আমি। কিন্তু কেন? আর এসব বলার মানে? আচ্ছা, আমরা আগে এখান থেকে বের হই, তারপর না হয় কথা বলি। তারপর হসপিটাল থেকে বের হয়ে একটা শান্ত জায়গায় গিয়ে রিয়া, একটা সম্পর্ক টিকিয়ে রাখা মূল ভিত্তি কি জানো? বিশ্বাস। আর তোমার মধ্যে এই জিনিসটারই খুব অভাব। দেখো, এই পৃথিবীতে আমরা কিছু ভুল করি যেটা শুধরে নেওয়া যায়, আর কিছু ভুল কখনোই শোধানো যায় না, কারণ শুধরে নেওয়ার সময়টাই যে থাকে না। সাহাদ তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু তুমি হয়তো এই সন্দেহের ঘরে পড়ে সেটা উপলব্ধি করতে পারোনি। দেখো, একটা মানুষকে অনেকেই পছন্দ করবে, এইটাই স্বাভাবিক। আর যখনই সেই পছন্দের মানুষটা অন্য কারোর হয়ে যায়, তখন ওই যে বাকি যারা সে মানুষটাকে পছন্দ করত, তারা একটু জেলাস ফিল করে। আর অনেকে এই হিংসা সইতে না পেরে অনেক ভুল কিছু করে ফেলে। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো? আমরাও বোকার মতো ওই হিংসুটের লোকেদের ফাঁদে পড়ে যাই। কারণটা শুধু একটাই, আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে পারি না। দেখো, সাদের কখনোই সাদিয়া কেন কোনো মেয়ের সাথেই কখনো সম্পর্ক ছিল না, কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। ওর কোনো রিলেশন থাকলে পৃথিবীর আর কেউ না জানলেও অন্তত আমি ঠিকই জানতে পারতাম। তোমার হয়তো আমার কথাগুলো নাও বিশ্বাস হতে পারে, তাই সাদিয়া আর শুভকেও সাথে নিয়ে এসেছি। তুমি চাইলে ওদের কাছ থেকে সত্যিটা জানতে পারো। রুবেল এতক্ষণ যা যা বলেছিস সব মিথ্যা। আপনারা কি আমার সাথে নাটক করতে আসছেন? নাটক আমরা করতেছি? নাটক তোমার রুবেল করতেছি। ছি রুবেল ভাইয়া, আমি আপনাকে সত্যিই বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে এটা করতে পারলেন, আর তুমি তুমি এটা করতে পারলা? কথাটা বলে রিয়া চলে যেতে লাগলো। রিয়া, দাঁড়াও। কি বলবেন? না না, আমার সব কিছুটা জানা হয়ে গেছে। তুমি কিছু জানো? মানে? দেখো, আসলে রুবেল ভাই যা বলেছে তা পুরোটাই সত্যি, বিন্দু মাত্র মিথ্যে বলে নাই। আপনার কথা আমি কিছু বুঝতেছিলাম। আসলে এটা আমাদের প্ল্যান, আমাদের বলে ভালো হবে, কারণ এই বিষয়ে সাদ আর রুবেল কিছুই জানে না। এখানে আসার সময় রাস্তায় আমি আর সাদিয়া এই প্ল্যানটা করেছি। দেখো, এখানে আমি কারো পক্ষ নিচ্ছি না, তবে হ্যাঁ, রুবেল ঠিকই বলেছে, সাদের প্রতি তোমার বিশ্বাসটা খুবই অল্প। দেখো, রুবেলের মুখে কিছুক্ষণ আগে যেই কথাগুলো শুনেছ, তা শুনে তোমার মতো সাদের প্রতি কিছুটা বিশ্বাস জন্ম নিলেও তা আবার সাদিয়ার একটা কথাতে উদাও হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের এই প্ল্যান। আসলে একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাই তোমাকে একটা কথাই বলবো, তুমি আগে সাদকে পুরোপুরিভাবে বিশ্বাস করো, তাহলেই তোমাদের বিবাহিত জীবনটা সুখের হবে। আসলে সাদিয়ার মতো অনেক মেয়েই আছে যারা সাদকে পছন্দ করে। হ্যাঁ, আমরা হয়তো এখন সত্যিটা বলে দিলে সাদকে তুমি আবার আপন করে নিবে, কিন্তু এই যে একটা অবিশ্বাস, সেটা তোমার মধ্যে থেকেই যাবে। আর পরবর্তীতে আবার অন্য কোনো মেয়ে যদি সাদের মতোই এই সেম ঘটনা ঘটায়, তাহলে তুমি আবার সাদকে অবিশ্বাস করবে। আর আমি রিকোয়েস্ট করবো যেন তুমি সাদকে পুরোপুরিভাবে বিশ্বাস করো। আর একটা কথা বলতে চাই, সাদ তোমাকে সত্যি অনেক ভালোবাসে, ওকে কখনোই অবিশ্বাস করো না। এই কয়েকটা দিন সাদ অনেক কষ্টে কাটিয়েছে, আর এই কষ্টের কারণ শুধু আমরা না, তুমি নিজেও, কারণ তুমি সাদকে বিশ্বাস করতে পারছো না। আসলে আমরা যা করেছি তার জন্য আমরা সত্যিই খুব লজ্জিত, আমাদের ক্ষমা করে দিও। আর হ্যাঁ, সাদকে নিয়ে ভালো থেকো। এই কথাগুলো বলেই শুভ সাদিয়া চলে যেতে লাগলো। দোস্ত, তোরা প্লিজ আমাকে মাফ করে দিস। আমি না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি, অনেক ঠকিয়েছি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি এই বিষয়টার জন্য তোদের কাছে আবারও সরি বলতেছি। আরে, তুই আমাদের দোস্ত, তাই না? আর তুই জানিস না, দোস্তের মতো নো সরি নো থ্যাঙ্কস। এরপর থেকে শুরু হলো আমার আর রিয়ার নতুন করে পথ চলা। এখন রিয়া আর আমাকে অবিশ্বাস করে না, আর আমিও রিয়াকে কখনোই কষ্ট দেই না। তুমি এবার কি একটুও ভালোবাসো না?
আল্লাহ, আমার আব্বুটা এসব কি বলতেছে? হ্যাঁ সত্যিই বলছি, তুই সেই কবে থেকে বলছো তুমি আমাকে আর আম্মুকে নিয়ে কক্সবাজার যাবে, কিন্তু গিয়েছো? আই এম সরি বাবু, আসলে অফিস থেকে ছুটি নিতে পারছি না। ওকে, আমরা আগামী মাসে কক্সবাজার যাব। এবার হ্যাপি? সত্যিই তো। সত্যি। কক্সবাজারে আজকে ঘুরতে এসেছি। সারাদিন ঘুরে ফিরে রাতে রিসর্টে এসে বিশ্রাম করতেছি। এমন সময় আপু তোমার মোবাইলটা দাও তো, কেন? আমার জানুটাকে কল দিব। তোমার আবার জানো কি? নিলে তোমার ফ্রেন্ড রবিল আঙ্কেলের মেয়ে। আল্লাহ রে, এই ছেলের বয়স এখন মাত্র 4 বছর, আর এখনই এত কিছু! বাইরে যারা এখন সিঙ্গেল আছেন, যান কচু গাছে ফাঁসলত কা মরেন গিয়া।